ফুল স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ। এটা তো, এটা তো দেখা যাচ্ছে সবাই? হ্যাঁ। আচ্ছা, জয়েন করতে হবে না তো বলছো। আগে পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো এটা। হয়তো আমি যখন শটা ঢুকাবো মানে এসে করবো। না না, ওটা কি লেখা আছে? না না, দেখি বলিয়ে দেবো তো। হুম, এইটা এসকেপটা ঠিক না, এসকেপ করে করে ভিডিওটা মানে আমার শেষ হয়ে যাওয়ার পর। এই মাউস নিয়ে সেভ করে নেবে, হুম, তারপরে তুই শুধু স্টপ রেকর্ডিংটা টিপে দিবি। এটা টিপে করে মাউসটা নিয়ে এসে এখানকে আসবো। ঠিক আছে। ঠিক আছে, একবার দেখা, ঠিক আছে। তারপরে নর্মাল হেডফোন দিবি, স্কেপ, মাউসটা তুমি এই অবধি সাইড में কালো বাটন, হুম, তারপরে তুমি স্টপ, মানে রেকর্ড কমপ্লিট। তারপরে ভিডিওটার মধ্যে সেন্সর দিবি। আচ্ছা, জয়েন করছি দাঁড়া। আচ্ছা জয়েন, আচ্ছা শুরু করছি তাহলে আমি, হ্যাঁ। হ্যালো, শুনতে পাচ্ছি, হুম। শুনতে পাচ্ছি। হ্যাঁ। হুম, হ্যাঁ। আচ্ছা, তো আজকে আমরা জানবো এমন একটা সময়ের কথা, যে সময় আমাদের পুরো ভারতবর্ষ ব্রিটিশ শাসনের, কি বলবো, একদম অধীনস্থ ছিল। ব্রিটিশ শাসনের অত্যাচারিত, জর্জরিত অবস্থায় আমাদের ভারতবর্ষ যাচ্ছিল। তো আশা করছি তোমরা সকলেই জানো যে আমাদের ভারতবর্ষ কবে স্বাধীনতা লাভ করেছিল। 1947 সালের 15ই আগস্ট, তাই তো? হ্যাঁ। তো এই যে 1947 সালের যে 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করছে, তো এই ভারত স্বাধীনতা লাভ করার পেছনে বিভিন্ন মনীষী, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীর অবদান রয়েছে। যার মধ্যে আমরা বলতে পারি নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা, আমরা বলতে পারি ভগৎ সিং এর কথা, আমরা বলতে পারি ক্ষুদিরাম বসুর কথা, আমরা বলতে পারি বিনয় বাদল দীনেশের কথা। তেমনি একজন স্বাধীনতা সংগ্রামী, যে শুধুমাত্র আমাদের, কি বলবো, যে স্বাধীনতা সংগ্রাম করে ভারতের স্বাধীনতা এনে দিয়েছিলেন তা নয়। নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের তো অবদান ছিলই, কিন্তু ভারতের যে সর্বস্তরের, অর্থাৎ পুরো ভারতবর্ষের মানুষকে
ভারতবর্ষের পুরো কি বলবো অল ইন্ডিয়া জুড়ে যে পুরো ভারতবর্ষের মানুষকে এক ছাতার তলায় অর্থাৎ ঐক্যবদ্ধভাবে সংগঠন করতে যে ব্যক্তিটি আপ্রাণ চেষ্টা করেছিলেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের জাতির জনক, জাতির পিতা মোহনদাস করমচাঁদ গান্ধী, যাকে আমরা সংক্ষেপে কি মহাত্মা গান্ধী বলেও চিনে থাকি। তো এই যে মোহনদাস করমচাঁদ গান্ধী, এখনই বললাম মহাত্মা গান্ধী, তাহলে মহাত্মা গান্ধীর পুরো নাম কি? মোহনদাস করমচাঁদ গান্ধী, ঠিক আছে? তো আমরা আজকে পড়ব সেই বিষয়ে যে এই যে ভারতের যে স্বাধীনতা আন্দোলন, তো এই ভারতের স্বাধীনতা আন্দোলনে মোহনদাস করমচাঁদ গান্ধী এর অবদান কতখানি। নেতাজি সুভাষচন্দ্র বোস, বিনয় বাদল দীনেশ এদের মতো নেতাজির এই যে গান্ধীজির কতখানি অবদান রয়েছে আমরা সেটা জানবো। তাড়াতাড়ি যেটা করার সেটা হলেও নেই, চেঞ্জ করতে হবে। ফুল স্ক্রিন তোরা দেখতেই পাই না, এই জিনিসটা হয়েছিল না, এই জিনিসটা দেখতে পাবি। একটু তারা আরো প্রথম থেকে রিপিট করছে। আবার প্রথম থেকে বলছি। গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি সবাই শুনতে পাচ্ছ, শোনা যাচ্ছে তো? হ্যাঁ। আচ্ছা, আজকে হ্যাঁ। আমরা আজকে আমরা এমন একটা বিষয় পড়ব যেটা কিন্তু আমাদের যে কি বলবো ভারত স্বাধীন হওয়ার আগে এমন একজন ব্যক্তি যিনি ভারতকে স্বাধীনতা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমরা আজ এইরকমই একটা টপিক পড়ব। তো এই যে টপিকটা আমরা পড়ব, আমি কিন্তু টপিকের নাম বলছি না এখন। তো টপিকটা শুরু করার আগে তোমাদেরকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছি। আমরা সকলেই জানি যে আমাদের ভারতবর্ষ কবে স্বাধীনতা লাভ করেছিল? 1947 সালে 15ই আগস্ট। 1947 সালের 15ই আগস্ট। এই যে 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল, তো এই আমাদের দেশ স্বাধীনতা লাভ করার ক্ষেত্রে বিভিন্ন মনীষীদের অবদান অনস্বীকার্য। তাদের মধ্যে কয়েকজন ব্যক্তির নাম তোমরা বলতে পারবে? বলো তো। নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, হুম, নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, আবার বিনয় বাদল দীনেশ, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, কিন্তু এদের বাদ দিয়েও, যেগুলো তোমরা বললে এদের বাদ দিয়েও ভারতের স্বাধীনতা আন্দোলনে এমন একজন ব্যক্তি যিনি ভারতের সর্বস্তরের মানুষকে, সাধারণ মানুষকে এক ছাতার তলায় তিনি নিয়ে এসেছিলেন। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী, যাকে আমরা মহাত্মা গান্ধী বা বাপুজি বলেও চিনে থাকি। তো আমরা আজকে তারই একটা টপিক পড়ব। এই যে ভারতের স্বাধীনতা লাভ করলো 1947 সালের 15ই আগস্ট, আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলো। এই স্বাধীনতা লাভ করার ক্ষেত্রে তার যে কন্ট্রিবিউশন, তার যে আত্মত্যাগ, তার যে চিন্তা ভাবনা, সেইটা আমরা পড়ব। অর্থাৎ আমাদের আজকে আলোচনার টপিক হচ্ছে, কি লেখা আছে বলো তো স্ক্রিনে? কি দেখতে পাচ্ছ? অপরে কি লেখা আছে? ভারতীয় স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির অবদান। এই যে ভারতীয় যে স্বাধীনতা আন্দোলন, তো এই স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির কতখানি অবদান ছিল সেই বিষয়টা আমরা আজকে জানবো, সেই বিষয়টা। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো গান্ধীজি কে ছিলেন? গান্ধীজি ছিলেন এই যে ভারতীয় স্বাধীনতা আন্দোলন, তো ভারতীয় স্বাধীনতা আন্দোলনে শুধুমাত্র তিনি একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন এই আন্দোলনের প্রধান প্রধান পথপ্রদর্শক, যিনি ভারতের সর্বস্তরের মানুষকে এক ছাতার তলায় নিয়ে এসেছিলেন। অহিংসা পরম ধর্ম, এই মন্ত্র, এই যে
গান্ধীজির মেন মন্ত্রই ছিল অহিংসার পথে থেকে ভারতকে স্বাধীন করে তোলা। তো আমরা আজকে সেই বিষয়টাই জানবো। আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটাই, যে ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির ঐতিহাসিক কি কি অবদান রয়েছে সেই বিষয়টা। তো আমরা সকলেই জানি যে গান্ধীজি 1915 সালে তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসছেন। যদিও ওর পুরো জীবনীটা বলতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে। তবু আমি সংক্ষেপে বলে দিচ্ছি, তিনি 1869 সালে গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেছিলেন এবং 1888-89 সাল নাগাদ তিনি ইংল্যান্ডে ব্যারিস্টার পড়ার জন্য সেখানে যান। পরবর্তীকালে তিনি ভারতে ফিরে আসেন, কিন্তু ভারতে এসেও তিনি এই যে অতটা তিনি কি বলবো তাকে গুরুত্ব দেয়নি। তার ফলে তিনি আবার এই যে ওকালতি করার জন্য তিনি দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেয়। এটা আমরা তার জীবনীটা পড়ছি। আমাদের যেটা আলোচনার বিষয় সেটা আমরা 1920 থেকে 1900 ওর ওর মৃত্যু পর্যন্ত, এইটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। কিন্তু আমরা তাও একটু আগেটা ওই গান্ধীজির যে জীবনী, একজন মানুষের যে জীবনী, সেটা আমরা একটু দেখে রাখছি। তো তিনি দক্ষিণ আফ্রিকায় চলে গেলেন। তারপর তিনি দক্ষিণ আফ্রিকায় সেখানে দুজন কি বলবো সেখান থেকেই তিনি তার আন্দোলন পরিচালিত করতেন। তিনি দক্ষিণ আফ্রিকায় গিয়ে সেখানে ভারতীয় নাটাল কংগ্রেস প্রতিষ্ঠা করলেন। তারপর তিনি সেখানে দুজন ব্যক্তি দ্বারা তিনি বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। একজনের নাম হচ্ছে লিউ টলস্টয়, অন্যজনের নাম হচ্ছে রাস্কিন বন্ড। এই দুজন ব্যক্তি দ্বারা তিনি গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। তো তারপর তিনি দক্ষিণ আফ্রিকা থেকে যখন ভারতে ফিরে এলেন, তখন একজন ব্যক্তি হঠাৎ করে ভারতে এসে তো তাকে তো রাজনৈতিক নেতা করে দেওয়া যায় না। তখন তিনি তার রাজনৈতিক গুরু ছিল গোপাল কৃষ্ণ গোখলে। তার পরামর্শ নিয়ে তিনি ভারতের বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন। বিভিন্ন জায়গা পরিদর্শন করে তিনি কি বলবো একজন আদর্শ নেতা হয়ে উঠলেন। এই যে আমরা দেখতে পাচ্ছি ওপরে পয়েন্টটা, গান্ধীজির ভারতে আগমন ও তার প্রাথমিক সত্যাগ্রহ আন্দোলন। তাহলে তিনি ভারতে প্রত্যাবর্তন করলেন কখন? না, 1915 সালে। মনে রাখবে, তিনি ভারতে প্রত্যাবর্তন করলেন, দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে প্রত্যাবর্তন করলেন 1915 সালে। ভারতে প্রত্যাবর্তন করেই যে তিনি রাজনৈতিক নেতা হয়েছিলেন এমনটা নয়। তার গুরু, গান্ধীজির গুরু গোপাল কৃষ্ণ গোখলে তাকে বললেন, তুমি পুরো ভারতবর্ষটা ঘুরে দেখো, ভারতবর্ষের অবস্থা কেমন আছে, তারপর তুমি কি বলবো রাজনীতিতে অংশগ্রহণ করো। তখন গান্ধীজি পুরো ভারতে কি বলবো পুরো ভারতটা তিনি ঘুরছেন। এরপর যার পর আমরা দেখতে পাবো কি, যে প্রাথমিক সত্যাগ্রহ আন্দোলন, তিনি ভারতে এলেন। তারপর তিনি তার গুরুর আদেশে তিনি ভারতের বিভিন্ন অঞ্চল ঘুরছেন এবং তিনি বিভিন্ন নানা সমস্যা দেখতে পাচ্ছেন। আমরা প্রথমেই দেখবো কি, চম্পারণ সত্যাগ্রহ। দেখো ম্যাপ দেখা যাচ্ছে, যেখানে ম্যাপে লেখা আছে চম্পারণ সত্যাগ্রহ। কত সালে হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ? 1917 সালে। 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ, যেটা ভারতীয় যে মানচিত্র, সেই মানচিত্রে বিহার রাজ্য, সেই বিহার রাজ্যে এই সত্যাগ্রহ সংগঠিত হয়েছিল। তো সেখানে কি এই চম্পারণ সত্যাগ্রহটা কি না, যে বিহারের যে চম্পারণ জেলা, সেই চম্পারণ জেলার কৃষকেরা নীল চাষ করতে কোনো রকমই নীল চাষ করতে ওরা অনীহা প্রকাশ করছে, কিন্তু ইংরেজ সরকার জোর করে তাদেরকে নীল চাষ করতে বাধ্য করছেন। যার ফলে কি করছে, তারা নীল চাষ করতে বাধ্য হচ্ছে। কিন্তু যে কোনো জমিতে যদি একবার নীল চাষ করা হয়, তাহলে কিন্তু সেই জমিতে ফসল আর ভালো হয় না। তাহলে তো কৃষকদের যদি 12 মাসে যদি ফসল না হয়, তাহলে তারা টাকা উপার্জন করবে কি করে? তখন কি করছে, তারা আন্দোলন করছে।
সেই আন্দোলনে গান্ধীজি তাদের আন্দোলনে সাড়া দিয়ে সেখানকার একজন রাজনৈতিক নেতা রাজকুমার শুক্লা গান্ধীজিকে আহ্বান জানাচ্ছেন এবং সেই আহ্বানে গান্ধীজি সাড়া দিয়ে সেইখানে যে চম্পারণ সত্যাগ্রহ, সেই চম্পারণ সত্যাগ্রহ তিনি মোকাবিলা করে সমাধান করছেন। অর্থাৎ এই যে নীল চাষটা বন্ধ করছেন তিনি। তারপর আমরা দেখব খেড়া সত্যাগ্রহ, যেটা 1918 সালের গুজরাটের খেড়া নামক অঞ্চলে হয়েছিল, যেখানে খরা ও ফসলের ক্ষতির কারণে কৃষকদের খাজনা মুকুব করার জন্য আন্দোলন শুরু হয়েছিল। এরপর আমরা দেখব আমেদাবাদ মিল ধর্মঘট, যেখানে শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য আমরা তো জানি যে আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, যেখানে জামা কাপড় উৎপন্ন হয়, এই যে আমরা পোশাক যে পরছি সেই পোশাক উৎপন্ন হয়। তো এই যে পোশাকের যে কারখানা, সেইখানে যে শ্রমিকরা থাকে তাদেরকে কম বেতন দেওয়া হতো। সেই কম বেতন তারা যাতে তাদের যে বেতন সেটা যাতে 35% করা হয়, সেই জন্য তারা আন্দোলন করছে। সেখানেও কিন্তু গান্ধীজি তাদের সঙ্গে কি বলবো সহযোগিতা করেছিলেন, যার ফলে এই যে আমেদাবাদ মিল ধর্মঘট, এখানেও তিনি সাফল্যতা পেয়েছিলেন। তাহলে একজন মানুষ একজন মানুষ তিনি শুধুমাত্র অনশন মানে কি বলবো নিরস্ত্রভাবে, অস্ত্র নয়, অনশন করে তিনি সাফল্য পাচ্ছেন। এই সাফল্য পাওয়াটাকে সাধারণ মানুষ কি মনে করতো, যে গান্ধীজি হচ্ছে ঈশ্বর প্রেরিত ভগবান, গান্ধীজি যেটা বলছে সেটাই হচ্ছে, তাহলে গান্ধীজিকে তারা ঈশ্বর বলে মানত। এরপরে আমরা দেখব ভারত ছাড়ো অসহযোগ আন্দোলন শুরু হচ্ছে। বলছিলাম একটা কোশ্চেন ছিল। বলো। খেয়া সত্যাগ্রহটা আরেকবার একটু বুঝিয়ে দিতেন ভালো করে তাহলে। হ্যাঁ, খেড়া সত্যাগ্রহটা হচ্ছে 1918 সালে গান্ধীজি গুজরাটের, দেখতে পাচ্ছ ম্যাপটা দেখতে পাচ্ছ তো, গুজরাটের যে খেড়া নামক একটা অঞ্চল, সেইখানে তিনি সত্যাগ্রহ আন্দোলন করেছিল। এরপরে প্রশ্ন জাগতেই পারে যে কেন করেছিল, এটা কেন করেছিল না, এই যে গুজরাটের সেই সময় 1918 সাল নাগাদ গুজরাটে অনাবৃষ্টি হয়েছিল। অনাবৃষ্টি হলে কি হবে, ফসল ধ্বংস হয়ে যাবে, তার ফলে কৃষকেদের ফসল ঠিকঠাক উৎপন্ন হবে না, ফসল উৎপন্ন না হলে কৃষকরা সরকারকে খাজনা দিতে পারবে না। তো এই যে খরা উৎপন্ন হয়েছিল, যার ফলে তাদের ফসল নষ্ট হয়ে গিয়েছিল, তবু কিন্তু সরকার তাদের কাছ থেকে খাজনা আদায় করার দাবি চালিয়ে যায়, তাদের কাছ থেকে খাজনা জোর করে তাদের কাছ থেকে খাজনা আদায় করার কথা ঘোষণা করেন। কিন্তু কৃষকেরা খাজনা দিতে রাজি হন না, যার ফলে তারা গান্ধীজিকে গান্ধীজি প্রত্যক্ষভাবে এই আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেননি, গান্ধীজি ওদের পাশে ছিলেন, গান্ধীজি ওদেরকে সহযোগিতা করেছিলেন, যার ফলে গান্ধীজি এই যে সহযোগিতা করেছিলেন, এই সহযোগিতা থেকেই কিন্তু এই খেড়া সত্যাগ্রহ সেটা কৃষকদের যে খাজনা, সেই খাজনাটা ইংরেজ সরকার বাধ্য হয়ে মুকুব করতে বাধ্য হয়েছিল। বুঝতে পারলে? হ্যাঁ। এরপরে আমরা দেখব অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলনটা কি না, অসহযোগ আন্দোলনটা হচ্ছে যে তার আগে একটা ঘটনা আছে, যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, সেখানে নিরস্ত্র মানুষের উপর কি করছে না, অসংখ্য গুলি বর্ষণ করছে ইংরেজ সরকার, যার ফলে 1600 রাউন্ড গুলি চালাচ্ছে, যার ফলে সেখানে জালিয়ানওয়ালাবাগ যে মাঠ পাঞ্জাবের অমৃতসরে, সেই জালিয়ানওয়ালাবাগের মাঠে অসংখ্য ভারতীয় নরনারী মারা গিয়েছিল। তো এই যে একটা নৃশংস অত্যাচারিত একটা নির্মম হত্যাকাণ্ড, এই নির্মম হত্যাকাণ্ডের ফলে গান্ধীজি ভাবছে যে গান্ধীজিকে যে ইংরেজ সরকার কাইজার ই হিন্দ উপাধি দিয়েছিল, সেটা তিনি ত্যাগ করছেন। তারপর অসহযোগ আন্দোলনে
ডাক দিচ্ছেন তিনি। এই যে অসহযোগ আন্দোলন, এই অসহযোগ আন্দোলনটা হচ্ছে গান্ধীজির নেতৃত্বে পরিচালিত। অসহযোগ আন্দোলনটা হচ্ছে গান্ধীজির নেতৃত্বে পরিচালিত সর্বভারতীয়, ভালো করে শুনবে, গান্ধীজি যে আগে 3টা আন্দোলন করেছিল সেইখানে কিন্তু তিনি নেতা ছিলেন না, তিনি শুধুমাত্র তাদেরকে সহযোগিতা করেছিলেন। কিন্তু এই যে অসহযোগ আন্দোলন, এই অসহযোগ আন্দোলনে গান্ধীজি সর্বভারতীয় যে মানুষ, সাধারণ মানুষ, তাদেরকে একই ছাদের তলায় আনছে, তারপরে অসহযোগ আন্দোলন শুরু করছে, যেটা হচ্ছে 1920 থেকে 1922 সাল পর্যন্ত। এইখানে কি ঘোষণা, অসহযোগ আন্দোলনের কর্মসূচি কি, দেখো পাশে ছবি দেওয়া আছে, যেখানে ছবির মধ্যে একটা চরকা দেওয়া আছে আর বিভিন্ন দেখো কত মানুষজন গান্ধীজির কথা মনোযোগ দিয়ে শুনছে। তো এইখানে গান্ধীজি বলছে যে আমরা ব্রিটিশদের দেওয়া বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান, ব্রিটিশদের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পড়াশোনা করব না, আমরা সরকারি যে প্রতিষ্ঠান সেগুলো বর্জন করব মানে পরিত্যাগ করব। ব্রিটিশদের পণ্য, ব্রিটিশদের যে পণ্য জিনিসপত্র সেগুলো আমরা গ্রহণ করব না, আমরা আমাদের নিজেদের তৈরি, আমাদের দেশের তৈরি যে পণ্য সেইগুলোকে আমরা গ্রহণ করব, ঠিক আছে। এরপর গান্ধীজির তো আমরা জানি যে গান্ধীজির মূল অস্ত্রই ছিল অহিংসা, অর্থাৎ হিংসার পথে না থেকে আন্দোলন চালিয়ে যাওয়া। তো এই যে গান্ধীজি অসহযোগ আন্দোলন শুরু করলেন, এখানে কিন্তু ভারতের সর্বস্তরের মানুষ, পুরো ভারতবর্ষের মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, ঠিক আছে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আন্দোলন প্রত্যাহার। হঠাৎ গান্ধীজি আন্দোলন কেন প্রত্যাহার করলেন? প্রত্যাহার মানে আন্দোলন স্তব্ধ করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে আন্দোলন। গান্ধীজি আন্দোলনটা কেন বন্ধ করে দিচ্ছে হঠাৎ, সেই জিনিসটা আমরা দেখব। তো সেটা আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখব। ভারতের স্বাধীনতা সংগ্রামের যাচ্ছে ইতিহাসে এক স্বর্ণোজ্জ্বল অধ্যায় হল অসহযোগ আন্দোলন। এই আন্দোলনের সুবাদেই দীর্ঘ ৩৫ বছর পর কংগ্রেস রাজনৈতিক ভিক্ষাবৃত্তি ছেড়ে সরাসরি ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল হয়। এই আন্দোলন ছিল স্বরাজ অর্জনের লক্ষ্যে এক সর্বভারতীয় গণ অভ্যুত্থান। 1922 সাল, উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরি চৌরা নামক গ্রামে মদ বিক্রয় ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে একদল স্বেচ্ছাসেবক ধর্ণা দিতে শুরু করে। পুলিশ স্বেচ্ছাসেবীদের নেতা ভগবান আহিরকে গ্রেপ্তার করলে ক্ষুব্ধ হয়ে প্রায় 3000 কৃষকের এক মিছিল থানা ঘেরাও করে। এই সমাবেশে পুলিশ গুলি চালালে উত্তেজিত ও ক্ষিপ্ত জনতা চৌরিচৌরা গ্রামের থানাতে আগুন লাগিয়ে দেয়। এতে 22 জন পুলিশ পুড়ে মারা যায়। 1922 সালের 5ই ফেব্রুয়ারি এই ঘটনা চৌরিচৌরা ঘটনা নামে পরিচিত। এই ঘটনায় গান্ধীজি অত্যন্ত মর্মাহত হন এবং বারদৌলিতে অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে আন্দোলন বন্ধ করে দেওয়ার প্রস্তাব তোলেন। গান্ধীজির এই প্রস্তাব মেনে নিখিল ভারত কংগ্রেস কমিটি 25শে ফেব্রুয়ারি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেয়। আচ্ছা, তোমরা কি ভিডিওটা শুনতে পালে? না, আচ্ছা, পাইনি। ভিডিওটা দেখলে? আমি বলে দিচ্ছি, দেখো। হ্যাঁ। এই যে আন্দোলন প্রত্যাহার, এই আন্দোলন প্রত্যাহারটা গান্ধীজি কেন করছে? কারণ গান্ধীজির আমরা জানি যে মূল নীতি কি, অহিংসা। কিন্তু কি করছে না, কিছু ভারতীয় মানুষ 1922 সাল নাগাদ, ভালো করে সালটা মনে রাখবে, 1922 সাল নাগাদ কিছু ভারতীয়রা কি করছে না, উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরি চৌরা গ্রামে 1922 সালের 5ই ফেব্রুয়ারি চৌরি চৌরা গ্রামে পুলিশ থানাকে জ্বালিয়ে দিচ্ছে। দেখতে পারে ভিডিও তো দেখলে যে আগুন জ্বলছে, থানা পুড়িয়ে দিয়েছে। তো এই যে এটা তো একটা অহিংস ভাবে, মানে কি বলবো, হিংসাত্মক একটা আন্দোলন, আগুন জ্বালিয়ে দিচ্ছে। তো গান্ধীজি বলছে আমি তো হিংসার মাধ্যমে আমি তো স্বাধীনতা চাইনি। তার জন্য গান্ধীজি যে আন্দোলন, অসহযোগ আন্দোলন তিনি প্রত্যাহার বন্ধ করে দিচ্ছেন। বোঝা গেল? হ্যাঁ। এরপরে আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন। 1930 সালে হয়েছিল আইন অমান্য আন্দোলন, যেখানে গুজরাটের সবরমতী, দেখো একটা ছবি আছে, সেই ছবিতে দেখো ওপরে সবার উপরে একটা ঘর আছে, যে ঘরটা লেখা আছে কি, সবরমতী আশ্রম।
সেখান থেকে দেখো একটা রাস্তা দেওয়া আছে, সেই রাস্তা একদম শেষ পর্যন্ত সমুদ্রের ধার, দেখো শেষ প্রান্ত যেখানে লেখা আছে ডান্ডি সমুদ্র সৈকত, সেইখান পর্যন্ত তারা কি করছে, পায়ে হেঁটে 241 মাইল, প্রায় 388 কিলোমিটার, এতটা পথ তারা পায়ে হেঁটে ডান্ডি মার্চ করছে, অর্থাৎ ডান্ডিতে মানে ডান্ডি উদ্দেশ্যে রওনা দিচ্ছে, যেটাকে বলা হচ্ছে ডান্ডি মার্চ, যেটা 1930 সালের 12ই মার্চ শুরু করেছিল আর শেষ হয়েছিল 1930 সালের 6 এপ্রিল। এই এতটা পথ তারা পায়ে হেঁটে, প্রায় 388 কিলোমিটার পায়ে হেঁটে তারা সেখানে গিয়েছিল এবং সেখানে গিয়ে তারা লবণ আইনকে ভঙ্গ করেছিল। এই আন্দোলনেও কিন্তু গান্ধীজির সঙ্গে পুরো ভারত সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছিল। ঠিক আছে, এরপর আমরা যেটা ভারতীয় ইতিহাসে সর্বাত্মক আন্দোলন সেইটা আমরা দেখব, যেটা লেখা আছে, কি লেখা আছে বলো তো? ভারত ছাড়ো আন্দোলন শুরু হওয়ার আগের এই মুহূর্ত। ভারত ছাড়ো আন্দোলন শুরু হচ্ছে, সেই ভারত ছাড়ো আন্দোলন শুরু হওয়ার আগের মুহূর্তটা, এই জিনিসটা আমরা এরপর দেখবো। কিন্তু এই জিনিসটা দেখার আগে আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখবো, ভিডিওটা একটু দেখো। Since the British were not willing to let India defend herself by forming a national government, Gandhi called upon them to quit India and prepare to organize Satyagraha. Addressing the historic session of the All India Congress Committee in Bombay on August 7, 1942, Gandhi said, "Our quarrel is not with the British people. We fight their imperialism." And he administered an incantation, "Do or die. We shall either free India or die in the attempt." The Quit India resolution was passed on August 8, 1942. In the early hours of the very next morning, Gandhi and all the top Congress leaders were roused from their beds and carried to places of internment. আচ্ছা, ভিডিওটা দেখলে? ভিডিওটা শোনা যাচ্ছিল কি? না, আচ্ছা, আমি বলে দিচ্ছি, দেখো এই যে ভারত ছাড়ো আন্দোলন শুরু হচ্ছে, এরপর যে কোনো আন্দোলন শুরু হওয়ার আগে তো নিশ্চয়ই কিছু না কিছু তো কারণ থাকবে, হঠাৎ করে তো ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়ে যেতে পারে না। ইংরেজ সরকার, আমরা জানি সেই সময় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, সেই সময় বলতে আমি বলে দিচ্ছি, দেখো এই যে ভারত ছাড়ো আন্দোলন শুরু হচ্ছে 1942 সালে, আর সেই সময় কিন্তু যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে দামামা সেটা কিন্তু চরম পর্যায়ে আছে। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কত সালে জানো তোমরা কেউ? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল? 1939 সালে। 1900 হ্যাঁ, 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। সেই যুদ্ধে মিত্র শক্তি, অক্ষ শক্তি দুজনই অংশগ্রহণ করেছিল। মিত্র শক্তিতে ছিল ব্রিটিশ সরকার। তো সেই ব্রিটিশ সরকার বলেছিল যে কি, যে ভারতকে বলেছিল যে তোমরা আমাদেরকে সৈন্য দাও, তাহলে আমরা তোমাদেরকে স্বায়ত্ত শাসন অর্থাৎ স্বাধীনতা দেব। ভারতীয়রা তাদেরকে সৈন্য দিয়েছিল, ভারতীয়রা তাদেরকে মানে কি বলবো, ভারত থেকে অসংখ্য সেনাবাহিনী সাহায্য পেয়েছিল ব্রিটিশ সরকার। কিন্তু যখন দেখছে যে স্বাধীনতা দিচ্ছে না, ইংরেজ সরকার যখন ভারতীয়দের স্বাধীনতা দিচ্ছে না, সেই সময় ব্রিটিশ সরকারের যে অবসান, সেই অবসানের দাবিতে তারা সোচ্চার হচ্ছে এবং আন্দোলনের দিকে ধাবিত হচ্ছে। এই আন্দোলনের সূচনা হচ্ছে 1922 সালের 8ই আগস্ট। ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হচ্ছে 1922 সালের 8ই আগস্ট, যার জন্য এই আন্দোলনটাকে বলা হচ্ছে কি, আগস্ট আন্দোলনও বলা হয়ে থাকে। যেহেতু এটা আগস্ট মাসে শুরু হচ্ছে, 1922 সালের আগস্ট মাসে, সেই জন্য এটাকে আগস্ট আন্দোলনও বলা হয়ে থাকে। এই আন্দোলনে গান্ধীজি ডাক দিচ্ছে, হয় আমরা এরপর করব না হয় মরবো, অর্থাৎ যেটা হিন্দিতে করেঙ্গে ইয়া মরেঙ্গে, ভারত ছাড়ো আন্দোলনে ডাক দিচ্ছে গান্ধীজি, হয় করব না হয় মরবো, অর্থাৎ করব বলতে আমরা লড়াই করে জয় করব, না হয় আমরা আমাদের নিজেদের প্রাণ বলিদান দেব। এরপর আমরা দেখব, তাহলে আমরা বুঝতেই পারছি
যে ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির অবদান কি বলবো একটা বৃহৎ পরিসর জুড়ে ছিল। এখানে আমরা এই পুরো বিষয়টা জানবো, এই যে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির অবদান আমরা এখন পুরোটা জানলাম। এরপর আমরা এটাকে আবার সংক্ষেপে ছোট করে আমরা একটু দেখে নেব। দেখো পাশে ছবিতে দেওয়া আছে মহাত্মা গান্ধীর প্রধান প্রধান আন্দোলনের সময় রেখা। তিনি ভারতে প্রত্যাবর্তন করছে 1915 সালে, ভারতে ফিরে আসছে। সেখানে ফিরে এসে তিনি সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করছে। আমরা যেটা আইন অমান্য আন্দোলনের সময় একটা দেখতে পেলাম না, একটা ঘর ছিল, সেই আশ্রমটা তিনি প্রতিষ্ঠা করছে। সেই আশ্রমটা প্রতিষ্ঠা করার পর তার যে গুরু গোপাল কৃষ্ণ গোখলে, তার পরামর্শ নিয়ে তিনি 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ করছে। আবার আমরা দেখব খেড়া সত্যাগ্রহ 1918 সালে। আবার আমরা দেখব 1918 সালে আহমেদাবাদ মিল ধর্মঘট। তারপর যেটা 1920-22 সাল নাগাদ, সেটা হচ্ছে তোমার গান্ধীজির সর্ববৃহৎ ভারতের সর্বস্তরের মানুষকে একত্রিত করে যে আন্দোলনটা করেছিল, সেটা হচ্ছে 1920 সালের অসহযোগ আন্দোলন। কিন্তু এই আন্দোলনও 2 বছর পর স্থগিত করতে বাধ্য হয়েছিল গান্ধীজি, যেটা আমরা চৌরি চৌরা ঘটনা নামে যেটা জানছি, যেটা ওই যে বললাম না পুলিশ থানা পুড়িয়ে দিচ্ছে সেই বিষয়টা। তারপর তিনি 1930 সাল নাগাদ আইন অমান্য আন্দোলন শুরু করেন, যেখানে তিনি গুজরাটের সবরমতী আশ্রম থেকে সমুদ্র সৈকত যে ডান্ডি, সেই ডান্ডি পর্যন্ত প্রায় 388 কিলোমিটার, আর মাইলের দিক দিয়ে যদি বলতে হয় তাহলে 241 মাইল পথ অতিক্রম করে সেখানে ব্রিটিশদের যে লবণ আইন, যে লবণ মানে তো জানো, লবণ মানে নুন, এই নুনের উপরেও ইংরেজ সরকার ট্যাক্স বা কর বসিয়েছিলেন। নুন তো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, নুন তো প্রত্যেক দিন খাবারের সঙ্গে নুন দিতে হয়, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিস। এই নিত্য প্রয়োজনীয় জিনিসও কিন্তু ইংরেজ সরকার ট্যাক্স বসিয়েছিলেন। কিন্তু গান্ধীজি এর বিরুদ্ধে কি বলবো মহাপুরুষের মতো অবতীর্ণ হয়ে দাঁড়ান। তিনি এই আন্দোলনকে এই যে ট্যাক্স বসানো, এই আইনকে অমান্য করে তিনি ডান্ডি অভিযান করেছিলেন এবং সেখানে তিনি লবণ আইনকে ভঙ্গ করেছিলেন। তারপর আমরা দেখতে পাচ্ছি 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হচ্ছে, যেখানে গান্ধীজি করেঙ্গে ইয়া মরেঙ্গে ডাক দিচ্ছে। তারপর আমরা 1948 দেখো একদম শেষে যেটা আছে, 1948 সালের 30শে জানুয়ারি বিড়লা হাউসে গান্ধীজিকে তারই একজন বডিগার্ড নাথুরাম গডসে তাকে হত্যা করছে। যদিও এই হত্যা নাথুরাম গডসে কেন করেছিলেন এই নিয়ে ঐতিহাসিক মহলে মতপার্থক্য রয়েছে, তবুও গান্ধীজির এই যে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে তার অবদান, সেই অবদানকে আমরা সর্বাগ্রেহে রাখি। নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা কখনোই ছোট করছি না, কিন্তু গান্ধীজি মোহনদাস করমচাঁদ গান্ধী, ইনি যে ভারতের সর্বস্তরের মানুষকে একত্রিত করে যে লড়াইয়ে সামিল হয়েছিলেন, এইটা কিন্তু প্রথম গান্ধীজিই করেছিলেন। ভারতের সর্বস্তরের মানুষ যদি ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ না করত, তাহলে আমাদের দেশ কখনোই স্বাধীনতা পেত, কিন্তু স্বাধীনতা পেতে অনেকটা সময় লাগতো। যদি আরো সহজ করে বলি, গান্ধীজি মূল যে ভিত্তি, সেই মূল ভিত্তিটা গান্ধীজি প্রস্তুত করেছিল। অর্থাৎ কি বলবো যে একটা ফুলের মালাটাকে মানে গেঁথে দিয়েছিলেন গান্ধীজি, আর সেটা বাস্তবায়িত করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। ঠিক আছে, তো এরপর আমরা একটা ছোট কুইজের মাধ্যমে আজকের আমাদের যে পাঠ সেটা আমরা একটা সম্পন্ন করব। question, হ্যাঁ বলো। একটা question আছে। বলো। বলছিলাম, আপনি প্রথমে বললেন 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। হ্যাঁ, 1922 সালে কি হয়েছিল ওটা বুঝতে পারি। 1922 সালে চৌরাচৌরি ঘটনা, যেখানে গান্ধীজি অহিংস অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করে নিচ্ছে। ঠিক আছে, অহিংস অসহযোগ আন্দোলন, সেই অসহযোগ আন্দোলন যেটা চলতে ছিল 1920 সালে শুরু হয়েছিল, যেটা চলতে ছিল সেটা তিনি বন্ধ করে দিচ্ছেন। এরপর আমরা একটা কুইজের মাধ্যমে আমরা আজকের যে পুরো বিষয়টা জানলাম সেটা আমরা দেখে নেব।
আচ্ছা, দেখা যাচ্ছে তো কুইজটা? হ্যাঁ। প্রথমেই লেখা আছে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির অবদান। 10টা এখানে প্রশ্ন আছে, সেই 10টা প্রশ্ন আমাদেরকে করতে হবে। তো প্রথমেই আছে কি, গান্ধীজির পুরো নাম কি? কি হবে উত্তর? মোহনদাস দেখাচ্ছে না পুরো ভালো করে। গান্ধীজির মোহনদাস করমচাঁদ গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধী, তাহলে অপশন ডি, তাই তো? এটা আমরা টাচ করলাম। এরপরে হুম। পরের প্রশ্ন আছে গান্ধীজির নেতৃত্বে সংগঠিত প্রথম সর্বভারতীয় আন্দোলন কোনটা? সর্বভারতীয়, যেখানে ভারতের সর্বস্তরের মানুষকে গান্ধীজি যোগদান করেছিলেন, আমি পড়ালাম একটু আগেই। ভারত ছাড়ো আন্দোলন। যেখানে গান্ধীজি সর্বস্তরের মানুষকে যোগদান করেছিলেন। ভারত ছাড়ো আন্দোলন, আন্দোলন। হ্যাঁ, অসহযোগ আন্দোলন। কোন ঘটনার প্রতিবাদে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিল? মানে অসহযোগ আন্দোলনটা গান্ধীজি বন্ধ করে দিয়েছিল কোন ঘটনার প্রতিবাদে? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, রাওলাট আইন, চৌরাচৌরি ঘটনা, ন কাকুরি ষড়যন্ত্র মামলা? প্রথমের অপশনটা হবে। গান্ধীজি কোন মানে এই যে অসহযোগ আন্দোলন চলছে 1920 সাল নাগাদ, তো অসহযোগ আন্দোলনটা বন্ধ করছে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে? চৌরাচৌরি ঘটনা। চৌরাচৌরি যে পুলিশ থানা যে জ্বালিয়ে দিচ্ছে না, তার জন্য তিনি অসহযোগ আন্দোলনটাকে প্রত্যাহার করে দিচ্ছে। ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হচ্ছে? 1942। ভেরি গুড, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হচ্ছে আগস্ট মাসে, যে জন্য এই আন্দোলনটার নাম আগস্ট আন্দোলনও কিন্তু। এরপরের প্রশ্ন কি লেখা আছে বলো? স্ক্রিনটা পুরো করে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি প্রশ্নটা বলে দিচ্ছি। করেঙ্গে ইয়া মরেঙ্গে, এই যে করব অথবা মরবো, অর্থাৎ করেঙ্গে ইয়া মরেঙ্গে, এইটা কোন আন্দোলনে স্লোগান ছিল? ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলনে। আন্দোলন। গান্ধীজির মতে অহিংসা, মানে গান্ধীজি অহিংসা বলতে কি বুঝিয়েছেন? নিষ্ক্রিয়তা, কোন রকম শক্তি প্রয়োগ না করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করা, ন কাপুরুষতা, ন অস্ত্র ত্যাগ করা, কোনটাকে তিনি অহিংসা বলতে গান্ধীজি কোনটা বুঝিয়েছেন অহিংসা? শান্তির শক্তি না প্রয়োগ করে, শক্তি অর্থাৎ বল প্রয়োগ না, না প্রয়োগ হ্যাঁ ওইটা ঠিক। ও দেখাচ্ছি ন্যায় প্রতিষ্ঠা করা। ন্যায় প্রতিষ্ঠা করা। হুম। এরপর বলছে লবণ আইন ভঙ্গের মাধ্যমে, এই যে নুন আইন ভঙ্গের মাধ্যমে কোন আন্দোলনের সূচনা হচ্ছে? আইন অমান্য আন্দোলন। গান্ধীজি কাকে তার রাজনৈতিক গুরু বলে মনে করতেন? গোপাল কৃষ্ণ। হ্যাঁ গুড, গোপাল কৃষ্ণ গোখলেকে। চৌরাচৌরি ঘটনা কত সালে হয়েছিল? 1921। আমরা দেখলাম 1920 সালে অসহযোগ আন্দোলন হলো, তার 2 বছর পরই কত সালে? 1922। সালে। গান্ধীজি যে নাথুরাম গডসে গান্ধীজিকে হত্যা করেছিলেন, সেটা কত সালে ছিল? কত সালে হত্যা করেছিলেন তাকে? 1948 খ্রিস্টাব্দে 30 আগস্ট। 1948 সালের 30শে জানুয়ারি। সরি। ঠিক আছে। থাক আজ এখান পর্যন্তই, ঠিক আছে।